রাজ্যে ফের জঙ্গি সন্দেহে গ্রেফতার বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ পূর্ব বর্ধমানের কুলসোনা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে ধৃত আনোয়ার শেখের 14 দিনের এসটিএফ হেফাজত গত এক সপ্তাহে 3 জন জঙ্গি সন্দেহে গ্রেফতার এই রাজ্য থেকেই। 25শে জুন আপনাদের মনে থাকবে যে পানাগড়ে গ্রেফতার করা হয় মোহাম্মদ হাবিবুল্লাহকে, আর তারপর 26শে জুন গ্রেফতার করা হয় নবদ্বীপের হারেজ শেখকে, আর তারপর 29শে জুন পূর্ব বর্ধমানে গ্রেফতার করা হয় আনোয়ার শেখকে। একেবারে গত এক সপ্তাহে 3 জনকে রাজ্য থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়। কাদের কাদের গ্রেফতার করা হয় সেই তালিকা আপনাদের সামনে রাখছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। 25শে জুন 25 তারিখ পানাগড় থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ হাবিবুল্লাহকে। তারপর আমরা দেখি তার ঠিক পরের দিন অর্থাৎ 26 তারিখ 26শে জুন গ্রেফতার করা হয় হারেজ শেখকে নবদ্বীপ থেকে, এবং তারপর 29শে জুন গ্রেফতার করা হয় আনোয়ার শেখকে। পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার করা হয় আনোয়ার শেখকে। অর্থাৎ এই 3 জনকে গত এক সপ্তাহে রাজ্য থেকে 3 জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়, এবং তারপর থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কারণ শাহাদাত যে গোষ্ঠীর কথা আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম যে হাবিবুল্লাহ এই শাহাদাতের সদস্য এবং বাংলাদেশের 9 জঙ্গি সংগঠন শাহাদাতের গোষ্ঠী শাখা প্রশাখা কি তাহলে কি আমাদের রাজ্যেও বিস্তার লাভ করেছে, এই বিষয়টা কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। এই মুহূর্তে দেখুন যে তালিকা আপনাদের সামনে রাখছি আল কায়দা ইরাক সিরিয়া এবং আনসার আল ইসলাম বাংলাদেশ, এবং তারপরে শাহাদাত পশ্চিমবঙ্গ। অর্থাৎ এই যে আল কায়দার শাখা আনসার আল ইসলাম এবং আনসার আল ইসলামের শাখা হচ্ছে শাহাদাত, এবং এই শাহাদাত বাংলাদেশের 9 জঙ্গি সংগঠন এই শাহাদাতের একের পর এক সদস্য তারা কিন্তু এবার এই রাজ্য থেকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এমনটাই অনুমান তদন্তকারীদের। কারণ জঙ্গি সন্দেহে 3 জনকে এই রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা কথা বলবো, চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সরাসরি। চিত্তরঞ্জন, আনোয়ার শেখ যাকে গ্রেফতার করা হয়েছে তার মূলত কি ভূমিকা, কি মনে করছেন তদন্তকারীরা? দেখো পায়েল, এই আনোয়ার শেখ সে যেটা জানাচ্ছে বা তার কাছ থেকে জানতে পারলাম না, স্টেপের কাছ থেকে যেটা জানতে পারলাম, এই বম হাবিবুল্লাহ সেই ছিল মেন মাথা, এবং তার কাছ থেকে বিগ ম্যান হচ্ছে এই শেখ আনোয়ার শেখ হারেজ যে আগে গ্রেফতার হয়েছে, আমরা 25 তারিখে দেখেছিলাম তাকে কোর্টে তোলা হয়েছিল। আজকে আবার শেখ আনোয়ারকে, এই শেখ আনোয়ার তার বাড়ি হচ্ছে মঙ্গলকোট এলাকায়, এবং থেকে চেন্নাই থেকে তাকে নিয়ে এসেছে দুর্গাপুর কোর্টে আজকে তোলা হয়েছে। সে 2020 সাল থেকে এই সংগঠনের সঙ্গে যুক্ত বলছে। সে উম্মান আনসার নামে একটি ব্লগের সঙ্গে যুক্ত হয়েছিল। তাকে কোন এক ধর্মীয় অনুষ্ঠানে গেছিল, কাটোয়া এক যুবক তাকে সেখানে এই ব্লগের সঙ্গে যুক্ত করেছিল। তারপর থেকে সে এই বিভিন্ন ধরনের কাজকর্ম করছিল বলে জানা যায়, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে কাজকর্ম করছিল। সে চেন্নাই ইস্ত্রি করতো এবং বাড়িতে যে কাপড় ইস্ত্রি করে সেই ইস্ত্রি কাজ করতো বলে সেটা যে জানিয়েছে। ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছে তার 3 বোন এবং 1 ভাই, এবং সে মাঝখানে ছেড়ে দিবে বলেও জানিয়েছিল। কিন্তু সে আবার কোন তাকে পয়সার লোভ দেখে এবং বিভিন্ন রকম লোভ দেখে তাকে আবার সেই সংগঠনের সঙ্গে যুক্ত করেছে, এবং বিভিন্ন রকম ভাবে ছেলেদের জিহাদি তৈরি করা, অর্থাৎ মুসলিম এই যে ইসলাম যে ধর্ম আছে তাদের ধর্মকে ভুল বুঝে বিভিন্ন রকম তাদের জিহাদি হওয়ার কথা সে জানাচ্ছে, যে সে জিহাদি হওয়ার কথাই তাদেরকে জানাচ্ছে, এবং সেটাই সে হোয়াটসঅ্যাপ এবং ব্লগের মাধ্যমে সেটা সে ছড়িয়ে দিতে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ছেলেদের যুবকদের সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সদস্য সংগ্রহ করার কাজ ছিল এই ধৃত আনোয়ার শেখের উপর, এমনটাই জানা যাচ্ছে। সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি মনোজ মণ্ডল রয়েছেন। মনোজের কাছে যাই। মনোজ, হাবিবুল্লাহ তাকে গ্রেফতারির পরই আমরা দেখছি যে হারেজকে অ্যারেস্ট করা হলো, তারপরে এই আনোয়ারকে অ্যারেস্ট করা হলো। অর্থাৎ এই হাবিবুল্লাহর উপর ভার ছিল যে এ রাজ্যে এই শাহাদাত শাখার বিস্তার করানোর, তাই কি জানা যাচ্ছে এখনো অবধি মনোজ? একেবারেই তাই, তোমার কথা অনুযায়ী এই যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন যে শাহাদাত গ্রুপ রয়েছে, সেই শাহাদাত গ্রুপের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু তারা প্রভাব বিস্তার করত। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত লিঙ্ক গুলো দেওয়া হতো, এই লিঙ্কের দ্বারাই তারা তাদের সদস্য কিন্তু বাড়ানো হতো। কিন্তু এই জঙ্গি সংগঠনের মধ্যে যে হারেজ শেখ নামে যে একজন ছিল, তার বাড়ি ছিল নবদ্বীপের মোল্লাপাড়াতে, তাকে কিন্তু গত 24 তারিখে উত্তর
পরগনার গাইঘাটা থেকে কিন্তু তাকে করা হয়, তাকে গ্রেফতার করা হয় এমনটাই জানা যাচ্ছে। তবে তোমাকে বলে রাখি যে এই যে হারেজ শেখ, এই কিন্তু নবদ্বীপের মোল্লাপাড়াতে বিভিন্ন রকম কাজ করতো এমনটাই পরিচয় পাওয়া গেছে। কখনো বলতো সে রাজমিস্ত্রির কাজ করতো, কখনো বলতো সে পাইপ লাইনের মিস্ত্রির কাজ করতো, কখনো বলতো সে দর্জির কাজ করতো। কিন্তু আদতে সে কিন্তু এই বাংলাদেশের যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছিল সেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। মূলত এই জঙ্গি সংগঠন তার একটা সোশ্যাল মিডিয়া অর্থাৎ একটা গণমাধ্যমের লিঙ্কের মাধ্যমেই কিন্তু সে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন রকম নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কার্যকলাপ চালিয়ে যায়। অর্থাৎ এই সমস্ত গণমাধ্যমের মধ্যে দিয়ে বিভিন্ন রকম দেশদ্রোহী ছবি পোস্ট করে এবং এই গণমাধ্যমের মধ্যে দিয়ে বিভিন্ন লিঙ্ক পোস্ট করে কিন্তু তারা তাদের সদস্য পদ বাড়াতে এমনটাই জানা যাচ্ছে। তবে এই যে হারেজ শেখ, একে কিন্তু 14 দিনের পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছে এবং পুলিশ সূত্রে এটা জানা গেছে যে তদন্তের সাথে তাকে জম্মু ও কাশ্মীর নিয়ে যাওয়া হতে পারে। মনোজ আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই যে একের পর এক গ্রেফতারি রাজ্য থেকে বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে এই জঙ্গি সংগঠনকে কারা অর্থ দিয়ে সহযোগিতা করত, কারণ শাহাদাত এই যে জঙ্গি সংগঠনের কথা বারবার করে শোনা যাচ্ছে, বাংলাদেশের নয়া জঙ্গি সংগঠন যা এ রাজ্যে শাখা বিস্তার করেছে বলেই অনুমান তদন্তকারীদের। এবং তারপর আমরা দেখছি যে এই একের পর এক গ্রেফতারি, হাবিবুল্লাহকে গ্রেফতারের পর থেকেই এই সদস্যদের একের পর এক এই সংগঠনের সদস্যদের গ্রেফতার করা হচ্ছে এবং তারপরে গ্রেফতার করা হলো আনোয়ারকে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে চিত্তরঞ্জন রয়েছেন, আমাদের প্রতিনিধি। চিত্তরঞ্জন, যেমনটা জানা যাচ্ছিল এই আনোয়ার, তার পরিবারে তার ভাই বোনেরা রয়েছে এবং তার পড়াশোনা করে। আনোয়ার সে কিভাবে এই গোটা ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লো, কারণ হাবিবুল্লাহ বা তার সঙ্গে কিভাবে যোগাযোগ করলো, মাধ্যমটা কি, সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। পায়েল, দেখো এই হচ্ছে বাড়ি মঙ্গলকোটে বাড়ি, অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট এলাকায় বাড়ি, কুলসোনা গ্রামে। এবং সেইখানে সে এক ধর্মীয় অনুষ্ঠানে যায় যেখানে এক কাটোয়ার যুবকের সঙ্গে তার পরিচয় হয় এবং সেই ধর্মীয় অনুষ্ঠানে তাকে বিভিন্ন রকমের উদ্বুদ্ধ করে এবং সেখান থেকে তাকে উম্মান আনসার নামে এক যে ব্লগ আছে সেই ব্লগে তাকে যুক্ত করে এবং সেই ব্লগের মাধ্যমেই তাদের বিভিন্ন রকম তাদের যে কথাবার্তা, এই যে অর্থাৎ এই জঙ্গি আন্দোলন যে নিষিদ্ধ জঙ্গি আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করে এবং তাকে সে মাঝখানে ছেড়ে দিতেও চায় বলে জানায়, কিন্তু তাকে টাকা পয়সার লোভ দেখায় এবং বেশ কিছু টাকাও দেয় মাঝে মধ্যে এবং চেন্নাই থেকে সেসব কাজকর্ম করছে। কিন্তু এদের মূল মাথা যেটা জানতে পেরেছে যে মোহাম্মদ হাবিবুল্লাহ পশ্চিম বর্ধমান জেলার কাকসায় বাড়ি, সে এই ঘটনার সঙ্গে মূলযুক্ত, বেশ কয়েক বছর ধরে অর্থাৎ এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তারা যেমন আমরা জানতে পেরেছিলাম টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইসব কাজকর্ম করেছে। তাহলে এই আনোয়ার সে কি এর মধ্যে এ রাজ্যের বাইরেও গিয়েছিল এই শাখার বিস্তারের জন্য, সে বিষয়ে কিছু কি জানা যাচ্ছে? দেখো, সে বিষয়ে না জানা গেল, যেটা জানি সূত্রে যেটা জানতে পেরেছি এই হাবিবুল্লাহকে নিয়ে রাজস্থান নিয়ে গেছে, শেখ হারেজকে নিয়ে জম্মু কাশ্মীর নিয়ে গেছে, সেখানে হয়তো তাদের কোনো সূত্রে খুঁজে পেয়েছে এবং আমরা চেন্নাই থেকে দেখতে পাচ্ছি যখন এই আনোয়ারকে গ্রেপ্তার করে নিয়েছে, সুতরাং চেন্নাই যে সূত্র আছে সেটাও জানতে পারছি, সেখানে কেউ অন্য কেউ আছে না এই রাজ্যের বা এই জেলার কেউ আছে, সেই সূত্রটা এখন এসটিএফ খুঁজছে এবং আরো সন্দেহ করা হচ্ছে আরো বেশ কিছু যুবক হয়তো এর সঙ্গে যুক্ত আছে, অতি সত্ত্বেও তাদের গ্রেপ্তার করা হবে। অর্থাৎ এই আনোয়ার, হারেজ তাদেরকে নিয়ে ভিন রাজ্য গিয়েছিল হাবিবুল্লাহ, সেই বিষয়টিও কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। সঙ্গে থাকো, আমরা দেখেছি যে গত এক সপ্তাহে 3 জনকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি সন্দেহে। আমরা কথা বলবো, প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ বাবু, একের পর এক জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হচ্ছে এবং গত এক সপ্তাহে এই নিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে 3। চিন্তা কি বাড়ছে গোয়েন্দাদের? না দেখুন, এই ধরা পড়াটা তো ভালো, যত ধরা পড়বে তত তো মঙ্গল, নাম্বার 1। কিন্তু এটা আরেক দিক থেকে চিন্তার কারণ যে আমাদের কলকাতাতে এর জঙ্গিদের আনাগোনা যে বেড়েছে, এটাতে এই প্রমাণটাই আসে আর কি। 3 নম্বর কথা হচ্ছে যে দেখুন, যত বেশি পুলিশ, এসটিএফ, ডিরেক্টরেট ডিপার্টমেন্ট তারা অ্যালার্ট থাকবে, তারা তত বেশি জঙ্গিরা ধরা পড়বে সাধারণভাবে। আর আমার মনে হয় একটা জঙ্গি ধরা পড়া মানে হচ্ছে টোটাল টিমটা ধরা পড়ে যাবে। অর্থাৎ কিভাবে কলকাতায় এবং সারাউন্ডিংস এলাকায় সে এসেছিল, কার মাধ্যমে এসেছিল, তাকে পলিটিক্যাল সাপোর্ট কে দিয়েছে, তাকে সোশ্যাল সাপোর্ট কে দিয়েছে, কে তাকে ফিনান্স করেছে, কি উদ্দেশ্যে এসেছিল এবং তারা কোন গ্রুপের, এই প্রত্যেকটা জিনিস এই জঙ্গির মাধ্যমে পাওয়া যাবে। সুতরাং এটা খুবই, যারা ধরেছে আমি ডিটেলসটা জানি না, কিন্তু এটুকু বলা যেতে পারে যারা ধরেছে তাদের জন্য বিশাল থ্যাঙ্কস
এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এদের মাধ্যমে কিন্তু বিরাট ক্লু আসবে, যেই ক্লু এর মাধ্যমে এর যে অ্যাসোসিয়েটস, এর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা কে ফিনান্স করেছিল, কোনো কিভাবে ঢুকেছিল, কিভাবে আধার কার্ড কিংবা অন্যান্য কার্ডগুলো পেয়েছিল, অত্যন্ত চিন্তার হয়ে দাঁড়াচ্ছে যে এই তাদেরকে কে সাপোর্ট দিয়েছিল, এই যে যাদেরকে গ্রেফতার করা হলো এই জঙ্গি সংগঠনের এই সদস্যদের, তারা কোথা থেকে সাপোর্ট পাচ্ছিল, এই বিষয়গুলো জানা অত্যন্ত দরকারি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, এই যে ধৃত আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে, তাকে এসটিএফ নিজেদের হেফাজতে পেয়েছে 14 দিনের জন্য, তাহলে কি এবার তদন্তের গতি প্রকৃতির জন্য তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে, এই সম্ভাবনা প্রবল? একদমই তাই, কারণ আমরা এর কাছ থেকে জানতে পেরেছি যে আনোয়ারের কাছ থেকে, আনোয়ারের কাছে যে সেও বিভিন্ন জায়গায় যে ব্লগের কাজ করতে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে বিভিন্ন জায়গায় তার হয়তো যারা পরিচিত আছে তাদেরকে তাদের যে ধর্মীয় কাজ বা তাদের যে নিশ্চিত জঙ্গি যে ধরনের কাজ, তারা যে জিহাদি যে কাজ করতে যাচ্ছে সেগুলো সেই লিঙ্ক পৌঁছে দেওয়ার এবং তাদেরকে উদ্বুদ্ধ করার, এবং সেটা যখন করে দেওয়া হয়তো পুলিশ তাদের মাধ্যমেই জানতে পারবে। এবং এই কাজের পেছনে তাকে যে টাকা দেওয়া হতো সেটাও সে স্বীকার করেছে, যদি চাইলেও তাকে টাকা দিয়ে তাকে চেষ্টা করেছে যে এই সংগঠনে রাখার জন্য। চিত্তরঞ্জন, নজর রাখো। ধন্যবাদ। অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, সেই সব প্রশ্নের দিকে নজর তদন্তকারীদেরও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।